ভাবুন তো, ভারতীয় শেয়ার বাজার থেকে হঠাৎ করে 1,60,000 কোটি টাকা যেন উধাও হয়ে গেল। একটা বিরাট অঙ্ক, তাই না? তো প্রশ্নটা হলো, এই বিপুল পরিমাণ টাকাটা ঠিক গেল কোথায়? আর তার চেয়েও বড় প্রশ্ন, কেনই বা গেল? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই টাকার যাত্রাপথটাই অনুসরণ করব। চলুন রহস্যটা ভেদ করা যাক। অঙ্কটা একবার দেখুন, 1,60,000 কোটি টাকা। ডলারে হিসাব করলে দাঁড়ায় প্রায় ১৯ বিলিয়ন ডলার। ভাবা যায় ২০২৫ সালে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, মানে যাদের আমরা এফআইআই বলি, তারা ভারতীয় বাজার থেকে ঠিক এই পরিমাণ টাকা তুলে নিয়েছে। আর এটা কিন্তু যে সে ব্যাপার নয়, ভারতের ইতিহাসে এক বছরে এটাই সর্বোচ্চ টাকা তুলে নেওয়ার রেকর্ড। কিন্তু আসল প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। এই যে এত টাকা বাজার থেকে বেরিয়ে গেলটা কোথায়? আর তার থেকেও জরুরি প্রশ্ন হলো, হঠাৎ করে সবাই মিলে টাকা তুলে নিতে শুরু করল কেন? এই অর্থনৈতিক রহস্যের সমাধান করতে গেলে আমাদের একদম গোয়েন্দার মতো করে একটা সূত্র ধরে এগোতে হবে। তো তদন্ত শুরু করার আগে এই গল্পের প্রধান চরিত্রদের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। এরা হলো এফআইআই, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স। সহজ ভাষায় বললে এরা হলো বিদেশের বড় বড় প্রতিষ্ঠান, যেমন ধরুন পেনশন ফান্ড, মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স কোম্পানি। এদের হাতে থাকে বিশাল অঙ্কের টাকা, আর সেই টাকা নিয়ে ওরা বিভিন্ন দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করে। আচ্ছা, এবার তাহলে আমাদের আসল তদন্তে ফেরা যাক। কেন এত টাকা বাজার থেকে বেরিয়ে গেল? দেখুন, এর পেছনে কিন্তু কোনো একটা কারণ নেই, বরং বেশ কিছুটা ঘটনা একসাথে ঘটেছিল, যা একটা পারফেক্ট স্টর্ম বা বড়সড় ঝড়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। এখানে দেখুন, মোট 7টা প্রধান কারণকে আমরা চিহ্নিত করতে পারি। একদিকে যেমন ছিল মার্কিন ট্যারিফ নিয়ে একটা অনিশ্চয়তা, তেমনি অন্যদিকে বিশ্বজুড়ে চলছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে তুমুল মাতামাতি। এর সাথে যোগ করুন ভারতের শেয়ার বাজারের চড়া দাম, কোম্পানিগুলোর লাভের গতি কমে যাওয়া, টাকার দাম পড়ে যাওয়া, আবার ঠিক সেই সময়েই চীনের বাজার ঘুরে দাঁড়াচ্ছিল। আর সব শেষে ছিল ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয়টাও। মানে সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিনিয়োগকারীরা ভারত থেকে টাকা তুলে নিতে একরকম বাধ্যই হয়েছিলেন। এই কারণগুলোর মধ্যে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হলো ভ্যালুয়েশন। তখন নিফটির পিই রেশিও ছিল প্রায় ২৩-এর কাছাকাছি। এখন এই পিই রেশিও দিয়ে কি বোঝায়? সোজা কথায় বিনিয়োগকারীদের মনে হচ্ছিল অন্যান্য দেশের বাজারের তুলনায় ভারতীয় শেয়ারগুলো একটু বেশি দামি, মানে ফিউচারের লাভের আশায় এখন যে দামটা দিতে হচ্ছে সেটা একটু বেশিই হয়ে যাচ্ছে। তবে ভারত থেকে এভাবে টাকা বেরিয়ে যাওয়া কিন্তু এটাই প্রথমবার নয়। একটু পেছনে ফিরে তাকালেই দেখা যাবে ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের সময় হোক বা ২০২০-র কোভিড প্যানিকের সময়, আমরা আগেও এরকম বড়সড় আউটফ্লো দেখেছি। আসলে ইতিহাস এটাই বলে যে যখনই কোনো বড় অনিশ্চয়তা তৈরি হয়, টাকা বা ক্যাপিটাল সবসময় একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। তাহলে আবার সেই মিলিয়ন ডলার না, বিলিয়ন ডলারের প্রশ্নে ফেরা যাক। ভারত থেকে বেরিয়ে এই 1,60,000 কোটি টাকার শেষ পর্যন্ত গেলটা কোথায়? আচ্ছা, এবার সেই রহস্যটা উন্মোচন করার সময় হয়েছে। চলুন দেখে নেওয়া যাক টাকাটা ঠিক কোন কোন বাজারে গিয়ে ভিড় জমিয়েছিল। টাকার প্রথম আর সবচেয়ে বড় গন্তব্য ছিল, হ্যাঁ, ঠিকই ধরেছেন, মার্কিন বাজার, মানে আমেরিকা স্টক মার্কেট। সেখানে S&P 500 দিয়েছে প্রায় 18% রিটার্ন, আর টেক হেভি ন্যাসডেক দিয়েছে 20%-এরও বেশি। এর পেছনের মূল কারণটা ছিল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে উন্মাদনা। এনভিডিয়া, অ্যালফাবেটের মতো কোম্পানিগুলোর শেয়ারের দাম তখন লিটারালি আকাশ ছোঁয়া। কিন্তু গল্পটা শুধু আমেরিকাতেই থেমে থাকেনি। এশিয়ার অন্য বাজারগুলোও কিন্তু দারুণ পারফর্ম করেছে। কিছু ক্ষেত্রে তো আরও ভালো। যেমন ধরুন জাপানের নিক্কে প্রায় 35% বেড়েছে, আর দক্ষিণ কোরিয়ার কসপি, ভাবা যায়, প্রায় 76% রিটার্ন দিয়েছে। এর কারণটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আসলে এই যে এআই বিপ্লব, এর জন্য দরকার হয় বিশেষ ধরনের মেমোরি চিপস, আর সেই চিপস বানায় স্যামসাংয়ের মতো কোরিয়ান কোম্পানিগুলো। তাই এআই বুমের সুফলটা ওরাও পেয়েছে। তাহলে পুরো ছবিটা কী দাঁড়ালো? ব্যাপারটা খুব সহজ। গ্লোবাল ক্যাপিটাল বা বিশ্বব্যাপী মূলধন ঠিক এভাবেই কাজ করে। এর মধ্যে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই বা ভারতের বাজারের ওপর কোনো রাগ অভিমানও নেই। এটা একদম নিখাত ব্যবসা। টাকা সবসময় সেই দিকেই ছুটবে যেদিকে সে সবচেয়ে ভালো রিটার্ন পাওয়ার সুযোগ দেখবে। সিম্পল।
আচ্ছা, এফআইআইরা টাকা তুলে নিল এটা শুনে হয়তো ভারতীয় বাজারের জন্য একটা খারাপ খবর বলে মনে হতে পারে, কিন্তু গল্পের আসল টুইস্টটা তো এখানেই। এই ঘটনার মধ্যেই কিন্তু আমাদের মানে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য একটা দারুণ সুযোগ লুকিয়ে আছে। চলুন এবার সেই সুযোগটা নিয়েই কথা বলা যাক। এই ছবিটা খুব মন দিয়ে দেখুন। পুরো বিশ্বের যে স্টক মার্কেট তার মাত্র ৩% হল ভারত। ভাবুন একবার, বাকি ৯৭% সুযোগ কিন্তু আমাদের দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে হলো আমরা যদি শুধু ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে বসে থাকি, তাহলে আমরা বিশ্বের ৯৭% সুযোগকে একরকম না দেখেই ছেড়ে দিচ্ছি। ব্যাপারটাকে একদম সহজ করে ভাবা যাক। ধরা যাক বিনিয়োগ করার জন্য মোট ১০০ টাকা আছে। তাহলে কি পুরো ১০০ টাকাটাই বাজারের ওই ৩% মধ্যে লাগিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ, নাকি কিছুটা টাকা ওই বাকি ৯৭% সুযোগের দিকেও রাখা উচিত? উত্তরটা কিন্তু বেশ স্পষ্ট, তাই না? এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে এই যে ৯৭% বিশ্ব বাজার, সেখানে সহজে বিনিয়োগ করা যায় কিভাবে? ভালো খবর হলো এখন এর জন্য বেশ কিছু সহজ আর আধুনিক উপায় বেরিয়ে গেছে। চলুন সেগুলোই এবার একটু দেখে নেওয়া যাক। কয়েক বছর আগেও কিন্তু বিদেশে বিনিয়োগ করার ব্যাপারটা বেশ ঝামেলার ছিল। এলআরএস বলে একটা স্কিম ছিল, যার মাধ্যমে টাকা পাঠাতে গেলে এক গাদা কাগজপত্র লাগত, আর পুরো প্রসেসটাও ছিল খুব ধীর গতির। কিন্তু দিন বদলেছে। এখন জিআইএফটিসিটির মতো উদ্যোগের ফলে পুরো ব্যাপারটা অনেক অনেক সহজ হয়ে গেছে। এখন ডিজিটাল অনবোর্ডিংয়ের মাধ্যমে খুব তাড়াতাড়ি আর সহজেই বিশ্ববাজারে বিনিয়োগ করা সম্ভব। যেমন ধরুন টিকার টেপের মতো প্ল্যাটফর্মগুলো, এখানে মাত্র ৩টে সহজ স্টেপে কাজটা হয়ে যায়। প্রথমত, মাত্র ৩০ সেকেন্ডে একটা ডিজিটাল অ্যাকাউন্ট খুলে ফেলুন। দ্বিতীয়ত, ভারতীয় টাকায় ফান্ড অ্যাড করুন, যেটা নিজে থেকেই ডলারে কনভার্ট হয়ে যাবে। আর তৃতীয়ত, সোজা মার্কিন স্টক বা বিভিন্ন রেডিমেড কালেকশন কিনে ফেলুন। এমনকি আপনি চাইলে একটা পুরো শেয়ার না কিনে তার একটা ছোট অংশ বা ফ্র্যাকশনাল শেয়ারও কিনতে পারেন। তো কি কেনা যেতে পারে এখানে? অপশন কিন্তু অনেক। ইচ্ছে হলে সরাসরি অ্যালফাবেট বা এনভিডিয়ার মতো বড় বড় মার্কিন কোম্পানির শেয়ার কেনা যায়। আবার যারা এত বাছাবাছির মধ্যে যেতে চান না, তাদের জন্য আছে এআই লিডার্স বা বাফেট স্পেক্সের মতো থিম্যাটিক কালেকশন, যেখানে সেরা স্টকগুলো এক জায়গায় করে দেওয়া আছে। এর বাইরেও আন্তর্জাতিক মিউচুয়াল ফান্ড বা গ্লোবাল মার্কেটের ইটিএফও কেনা যায়, যা আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে দারুণভাবে সাহায্য করে। দেখুন, এর মূল কথাটা কিন্তু খুব পরিষ্কার। বিদেশি বিনিয়োগ করার মানে এই নয় যে ভারতীয় বাজারকে আমরা পুরোপুরি ছেড়ে দিচ্ছি। একদমই তা নয়। বরং ভারতীয় বাজারে বিনিয়োগ তো থাকবেই, তার পাশাপাশি বিশ্বজুড়ে যে গ্রোথের সুযোগগুলো রয়েছে সেগুলোতেও আমরা অংশ নিচ্ছি। এটা আসলে নিজের পোর্টফোলিওকে আরও মজবুত আর সুরক্ষিত করার একটা স্মার্ট স্ট্র্যাটেজি। বিশ্বের সেরা বিনিয়োগের সুযোগগুলো এখন কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। প্রশ্ন এখন একটাই, আমরা কি আমাদের চেনা গণ্ডির বাইরে পা রাখতে আর এই বিশ্বব্যাপী সুযোগগুলোকে কাজে লাগাতে প্রস্তুত? উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককে নিজের জন্য খুঁজে বের করতে হবে।